অন্যদিকে আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে আইনি নোটিশ পাঠানোর পর এবার সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। নিজের এক্স পোস্টে তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিশাহারা হয়ে পড়েছেন। তার পাঠানো মানহানির নোটিশে যে সময় দেওয়া হয়েছিল তা শেষ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী তার পাঠানো নোটিশের উত্তর দিতে পারেননি। কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকা নিয়ে যে অভিযোগ তিনি করেছিলেন তা কাল্পনিক বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। আদালতে আইনি পরিণতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আপনার সাথে আদালতেই দেখা হবে, হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রী মন্তব্যের প্রেক্ষিতে এবার আইনি নোটিশ পাঠানোর পর সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়া পোস্ট বিরোধী দলনেতার আপনাদের সামনে রেখেছি। এক্স পোস্টে তিনি লিখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিশাহারা হয়ে পড়েছেন। তার পাঠানো মানহানি নোটিশে যে সময় দেওয়া হয়েছিল তা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী তার পাঠানো নোটিশের উত্তর দিতে পারেননি। কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকা নিয়ে যে অভিযোগ তিনি করেছিলেন তা কাল্পনিক, সেটা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। আদালতে আইনি পরিণতির মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুত হন। তার সঙ্গে এবার আদালতেই দেখা হবে, হুঁশিয়ারি দিয়ে এক্স হ্যান্ডেল পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইপ্যাক কাণ্ডে তল্লাশি নিয়ে জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আপনারা জানেন, আজ একদিকে ইডি এবং অন্যদিকে তৃণমূলের দুপক্ষের জোড়া মামলার শুনানিও রয়েছে কলকাতা হাইকোর্টে। আর এরই মধ্যে এই তরজা। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। অরূপ বাবু, আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে আইনি নোটিশ আগেই পাঠিয়েছিলেন, আর এবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখছেন যে তার পাঠানো মানহানির নোটিশে যে সময় দেওয়া হয়েছিল সেটা শেষ হয়ে গেছে এবং কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকা নিয়ে যে অভিযোগ মুখ্যমন্ত্রী করেছিলেন তা যে কাল্পনিক তা তিনি নিজেই বুঝিয়ে দিয়েছেন। আইনে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। দেখুন, এখন বাজারে না খুব ভালো শীতের সবজি উঠেছে। আপনি ওই এক আটি পালং শাক যদি কিনতে যান, হার্ডলি 5 টাকা এখন দাম আছে। ওই দোকানদারকে যদি বলেন ওই 5 টাকার পালং শাক কিনে ক্যাশ মেমো দিতে, দোকানদার আপনাকে তাড়া করবে। 5 টাকার পালং শাকের যেরকম ক্যাশ মেমো হয় না, শুভেন্দু অধিকারীর তেমনি মানহানি হয় না। শুভেন্দু অধিকারী সে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানহানির মামলা করছে, বলছে যে মমতা ব্যানার্জির ডেট ওখানে হয়ে গেছে, ওভার হয়ে গেছে, তার বিরুদ্ধে এবার কোর্টে শুনানি খেতে হবে। আরে শুভেন্দু অধিকারী ভারতবর্ষের মানুষ দেখেছে খবরের কাগজে মুড়িয়ে টাকা নিতে, এবং সেই দেখিয়েছে কে? ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস দেখাই। বিজেপি প্রেস কনফারেন্স করে দেখিয়েছে খবরের কাগজে মুড়িয়ে টাকা নিতে। কিসের টাকা শুভেন্দু অধিকারী বলতে পারবে? এটা তো পরিষ্কার। যারা অমিত শাহকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য কয়লা মাফিয়াকে অথরাইজ করে তাদের পার্টির লেটার হেডে নাম লিখে পাঠায়, তো সে কয়লা মাফিয়াদের মদতদাতা নয় তো কি? খুব স্বাভাবিকভাবেই এক্ষেত্রে কয়লা মাফিয়ার যদি কয়লার টাকা ডন্টন হয়ে থাকে, কয়লার খনির দায়িত্বে থাকা সিআইএসএফ এর মাথার উপরে দায়িত্বে থাকা নেতার নাম, মন্ত্রীর নাম হচ্ছে অমিত শাহ। তার মানে অমিত শাহর মদত ছাড়া, সিআইএসএফ এর সহযোগিতা ছাড়া কয়লা পাচার হওয়া সম্ভব নয়। এবং সেই সময় দাঁড়িয়ে অন্ডাল এয়ারপোর্টে রিসিভ করতে যাচ্ছে কয়লা মাফিয়া জয়দেব খা, বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের অন্যতম অমিত শাহকে। অর্থাৎ বার্তা পরিষ্কার, কয়লা পাচারের কিংপিনদের সাথে বিজেপির যোগাযোগ, এবং সেই সময় শুভেন্দু অধিকারী বিজেপির সর্বোচ্চ নেতা। শুভেন্দু অধিকারীকে বরঞ্চ প্রমাণ করতে হবে যে ওর হাতে কয়লার কালি লেগে নেই। যেখানে যাওয়ার সেখানে যাক, আদালতে যাক, হাইকোর্টে যাক, সুপ্রিম কোর্টে যাক, দিনের শেষে বাংলার মানুষ দেখেছে শুভেন্দু অধিকারীকে কাগজে মুড়ি টাকা নিতে। মমতা ব্যানার্জি চুরি আটকে দিয়েছেন। ইডি এসেছিল তৃণমূলের আভ্যন্তরীণ ফাইল চুরি করতে। একদিকে ভোট চুরি আটকাচ্ছে বাংলার বিএলএটুরা, আর মমতাদি সামনে দাঁড়িয়ে থেকে ইডির চুরি আটকেছেন। তার জন্য এত গার্থ দাও, যেখানে খুশি যাওয়ার সেখানে যাক। মমতা ব্যানার্জি যা বলেছেন ঠিক বলেছেন, শুভেন্দু অধিকারী কয়লা চোর। অনেক ধন্যবাদ অরূপ বাবু কথা বলার জন্য। কোভিডের স্মৃতি যেতে না যেতেই রাজ্যে ফের শুরু হলো নিপা আতঙ্ক। একজন মহিলা এবং একজন পুরুষ নার্স নিপায় আক্রান্ত হয়েছেন, যদিও এ নিয়ে আতঙ্কে না ভোগারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকদের একাংশ। কোভিডের ভয়াবহ ছবি এখন স্মৃতিতে টাটকা। এরই মধ্যে রাজ্যে ফের ভয় ধরাচ্ছে নিপা ভাইরাসের সংক্রমণ। ইতিমধ্যে রাজ্যে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন দুজন, একজন পুরুষ নার্স এবং একজন মহিলা নার্স। নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুজন নার্সকে আগেই বারাসাতের নারায়ণা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুজনেই পজিটিভ বলে জানিয়ে দিল পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা এনআইভি। হাসপাতাল সূত্রে খবর, মহিলা নার্স এখনো কোমায়, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আক্রান্তের রক্ত চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে, যাকে মেডিকেলের ভাষায় হোমোডাইনামিক স্টেবিলিটি বলা হয়। সূত্রের খবর, রিবাশিওর নামে একটি অ্যান্টিভাইরাল ওষুধও প্রয়োগ করা হচ্ছে তার শরীরে। নিপা আক্রান্ত শারীরিক অবস্থার এরকম অবনতি দেখে উদ্বিগ্ন অনেকেই।
এর একটা বোধ বুদ্ধি আছে, সেটা আমাদের ব্রেনের ওপর যে একটা ফাইন লেয়ার আছে যেটাকে মেনিনজিস বলা হয়, সেই মেনিনজাইটিস বা মেনিনজিসটাকে ইনভলভ করে, সেখান থেকে ব্রেনেও সেই ইনফেকশনটা ছড়িয়ে পড়ে এবং দ্যাট ইজ এ সিরিয়াস কন্ডিশন। কোনো রকম জ্বর উইথ সেরিব্রাল ইরিটেশন হলে তাড়াতাড়ি ডাক্তারদের কাছে দেখাবেন। নারায়ণা হাসপাতালে ভর্তি একজন পুরুষ নার্সেরও রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি নন ইনভেসিভ ভেন্টিলেশনে রয়েছেন। যখন আসি আমরা ওই করছি একটু মানে ঘুমিয়েছিল কি খাবার দিয়েছে খেয়ে দিয়ে, তারপরে আমরা যখন যাই ডাব খাওয়াচ্ছে, তারপর বলে তোর বাবা মা আসছে দেখ প্রচুর ঘুমা রে। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি জুনোটিক ডিজিজ যা প্রাণী থেকে সংক্রমিত হয়। বাদুড়ের লালারস থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। বাদুড়ের আধ খাওয়া ফল ভালো ফলের সঙ্গে মিশে থাকলে সেখান থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। আক্রান্তে ব্যবহৃত বিছানা, পোশাক বা অন্যান্য জিনিসপত্র থেকেও সংক্রমণ ছড়ানোর ক্ষমতা রাখে নিপা ভাইরাস। সাধারণ ভাইরাল জ্বরের মতো উপসর্গ হলেও নিপা ভাইরাসে মৃত্যুর হার 50 থেকে 60%। খেজুরের রস থেকেও ছড়াতে পারে সংক্রমণ, যার নজির রয়েছে বাংলাদেশে। গলা ব্যথা, গলা খুসখুস করা, কাশি, কারো কারো শ্বাসকষ্ট, পরে আস্তে আস্তে এনকেফালাইটিসের অন্যান্য লক্ষণ প্রকাশ পায়। যে শরীরের কোনো একটা অঙ্গ যেমন হাত পা সেটা কমজোরি হয়ে যেতে পারে। আস্তে আস্তে মানুষটি তার যে চেতনার আস্তে আস্তে কমতে থাকে, ড্রাউজি হয়ে যায় এবং একটা সময় আসে যখন কোমা হয়। এই পরিস্থিতিতে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। ইতিমধ্যেই একটি বিশেষ প্রতিনিধি দল গঠন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সংক্রমণ নিয়ন্ত্রণে সেই ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিমকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। এই প্রতিনিধি দলে রয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, কলকাতার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড পাবলিক হাইজিন, কল্যাণী এইমস ও ভুবনেশ্বর এইমসের একাধিক বিশেষজ্ঞ। নিপা ভাইরাসের স্প্রেডের জন্য আপনাকে ক্লোজ কন্ট্যাক্টে আসতে হবে। করোনার মতো হাওয়াতে ট্রান্সমিশন কমন নয়। যেহেতু ট্রান্সমিসিবিলিটিটা অত হাই নয়, সেহেতু এই মুহূর্তে কন্ট্যাক্ট ট্রেসিং, আইসোলেশন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টুল। বিকজ যাদের হয়েছে তাদেরকে যদি ভালোভাবে আইসোলেট করে রাখা যায় তাহলে কিন্তু স্প্রেডটা সহজেই কমানো সম্ভব। যারা নিপা ভাইরাসে আক্রান্ত হয় তাদের মৃত্যু হার প্রচন্ড বেশি, অ্যাভারেজ 40 থেকে 100%। তাহলে সেটা তো ভীষণ ভয়। এবার এটা ট্রান্সমিশন কি করে হয় আমি বাংলার ক্ষেত্রেই বলি। বাদুড়রা থাকে, বাদুড়ের লালার রস থেকে এই ট্রান্সমিশনটা হয়। যখন আপনারা ফল খাবেন ভালোভাবে ধুয়ে খাবেন এবং যদি ফলে কোনো স্ক্র্যাচ মার্ক দেখেন সে ফলটা অ্যাভয়েড করুন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে কেন্দ্রীয় সরকারের এই টিম। কিভাবে নিপা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে চলছে লাগাতার বৈঠক। নিপা ভাইরাসে রাজ্যের এক বাসিন্দা আক্রান্ত হওয়ায় আগেভাগে প্রস্তুতি নিচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতাল। সূত্রের খবর, সেখানে তৈরি করা হয়েছে 10টি আইসোলেশন কেবিন, থাকছে 20টি সিসিইউ। মোট 63টা বেড মিলিয়ে পরিকাঠামো প্রস্তুত রাখা হয়েছে একটি ব্লকে। ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।